ইতিহাসে পড়েছিলেন নিশ্চয়ই যে কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক মানুষ হিসেবে একেবারে বদলে যান এবং সে স্বেচ্ছায় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কিন্তু ঐতিহাসিক সূত্র বলে অন্য কথা। কলিঙ্গ যুদ্ধের আগে থেকেই বৌদ্ধ ছিলেন সম্রাট অশোক। আজকের ভিডিওতে থাকছে সম্রাট অশোকের কিছু অজানা কাহিনী, যেগুলো প্রচলিত তার বাইরে গিয়ে এমন কিছু অজানা তথ্য যেগুলো জানলে আপনারা চমকে যাবেন। তাই তার আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার। প্রায় 2300 বছর আগে এক সম্রাট নিজের ভেতরের উত্তাল ঝড়কে ইতিহাসের স্তম্ভে খোদাই করছিলেন। তার নাম সম্রাট অশোক। আজ আমরা তাকে শান্তির দূত হিসেবে চিনি, কিন্তু এই শান্তির পেছনেই লুকিয়ে আছে রক্ত, ষড়যন্ত্র, ব্যক্তিগত বেদনা আর অজানা কিছু সত্য, যেগুলো স্কুল কলেজের পাঠ্য বইয়ে নেই। প্রথম তথ্য যেটা দিয়ে শুরু করব আজকের ভিডিওটা। সম্রাট অশোক আসলে যুদ্ধের আগে থেকেই কিন্তু বৌদ্ধ ছিলেন। আমরা সবাই শুনেছি যে কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ হন, কিন্তু পালি গ্রন্থ দীপবংশ এবং মহাবংশে উল্লেখ রয়েছে অশোক তার প্রথম স্ত্রী দেবীকে বিয়ে করার সময় থেকেই বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। দেবী নিজে ছিলেন উজ্জয়িনীর ব্যবসায়ী পরিবারের মেয়ে এবং একনিষ্ঠ বৌদ্ধ। তাদের সন্তান মহেন্দ্র এবং শঙ্খমিত্রা ছোটবেলা থেকেই বৌদ্ধ শিক্ষায় শিক্ষিত হন। এ থেকে স্পষ্ট হয় যে যুদ্ধের অনেক আগে থেকেই রাজপরিবারে বৌদ্ধ প্রভাব ছিল। কলিঙ্গ যুদ্ধ আসলে তার অন্তরের সেই বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল। বৌদ্ধ ধর্মের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়েছিলেন সম্রাট অশোক, কিন্তু আগে থেকেই তিনি বৌদ্ধ ধর্মেই দীক্ষিত ছিলেন। তথ্য 2, তার মায়ের পরিচয় কিন্তু বেশ রহস্যময়। অশোকের মাকে ঘিরে অনেক রকম আলোচনা রয়েছে। অশোকের মা সুভদ্রাঙ্গী সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে কিন্তু মতভেদ রয়েছে। কিছু গ্রন্থে তাকে সাধারণ ব্রাহ্মণ কন্যাও বলা হয়েছে, আবার অশোক অবদান এই নামক বৌদ্ধ কাহিনীতে তাকে ধর্মা নামে উল্লেখ করা হয়েছে। যেহেতু তিনি রাজবংশীয় ছিলেন না, তাই প্রাসাদে তাকে অবহেলা করা হতো। এই কারণে ছোটবেলা থেকে তার যুবকবেলা এর মধ্যে সময় কিন্তু অশোককে তেমন গুরুত্ব দেওয়া হয়নি রাজপরিবারে। বিন্দুসারও অশোকের সাথে খুব বেশি অ্যাটাচ ছিলেন না ওই সময়, কারণ তিনিও তার মা এবং অশোককে কাউকে সেভাবে একটা অ্যাকসেপ্ট করেনি। কিন্তু তার মেধা, তার সামরিক প্রতিভা তাকে ধীরে ধীরে এগিয়ে দেয় এবং সে কিন্তু নিজেকে প্রমাণ করে এবং সব ভাইদের হারিয়ে সে একমাত্র মৌর্য বংশের শ্রেষ্ঠ উত্তরাধিকারী হিসেবে নিজেকে প্রকাশ করে। তক্ষশিলার বিদ্রোহ দমন এবং সেটা কিন্তু ছিল পুরো রক্তপাতহীন। অনেকের ধারণা অশোক ছিলেন প্রথম থেকেই ভীষণ নিষ্ঠুর, মানে লোকজনকে মেরে ফেলাটা তার কাছে কোনো ব্যাপারই নয়। কিন্তু শিলালিপি থেকে জানা যায় যে তক্ষশিলার বিদ্রোহ তিনি মূলত সামরিক কৌশল আর প্রশাসনিক দক্ষতা দিয়েই সামলেছিলেন। গণহত্যা কিন্তু সম্রাট অশোক একেবারেই ঘটাননি এই ক্ষেত্রে, বরং বিদ্রোহীরা তাকে রাজপ্রতিনিধি হিসেবে স্বাগতও জানিয়েছিলেন। অতএব এই যে অজানা তথ্যগুলো, যেগুলো আমাদের মনে কিছু ভুল ধারণা রয়েছে, এই তথ্যগুলো শুনলে কিন্তু সেই জিনিসগুলো অনেকটা দূর হয়ে যাবে। এবারে অজানা তথ্য 4, চন্দাশোক থেকে ধর্মাশোক। এই যাত্রাটা কেমন ছিল? অশোককে চণ্ডাশোক বলা হতো কারণ সিংহাসনের জন্য তিনি নিজের কয়েকজন ভাইকে হত্যা করেছিলেন। তবে তিব্বতীয় ঐতিহাসিক তারানাথ উল্লেখ করেছেন যে তিনি প্রায় 99 জন সৎ ভাইকে হত্যা করেছিলেন। আধুনিক ইতিহাসবিদরা মনে করেন হয়তো এই সংখ্যাটা অতিরঞ্জিত। হ্যাঁ, তবে এটা ঠিক, তিনি তার ভাইদেরকে মেরেছিলেন, এ কথায় কোনো ভুল নেই। কিন্তু ভাইদের নির্মূল করার রক্তাক্ত অধ্যায় সত্যি ঘটেছিল, এই বিষয়ে সত্যি কোনো সন্দেহ নেই। কিন্তু 99 জন ভাইকে হত্যা করেছিলেন, এই ঘটনাটার সত্যতা কিন্তু একদমই নেই। এই নির্মমতা থেকেই পরে তার মানসিক পরিবর্তন আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অজানা তথ্য 5, কলিঙ্গ যুদ্ধের মৃতের সংখ্যা বেশ অতিরঞ্জিত করে বলা হতে পারে। অশোকের 13তম শিলালিপি অনুযায়ী কলিঙ্গ যুদ্ধে প্রায় 1 লাখ লোক নিহত হন এবং 1.5 লাখ বন্দী হয়। তবে আধুনিক গবেষণা রমিলা থাপার মনে করেন এই সংখ্যা অনেক বাড়িয়ে বলা হয়েছে। মূলত অশোক নিজেকে দোষারোপ করতে চেয়েছিলেন, তাই সংখ্যাকে ভয়াবহভাবে বাড়িয়ে দেখিয়েছিলেন। আসলে কলিঙ্গ যুদ্ধের পরেই কিন্তু অশোকের মধ্যে একটা সাংঘাতিক চেঞ্জেস আসে, কারণ অশোক ওই সময় নিজে যেই মানুষটা ছিলেন বা তার যেই নেচার ছিল সেটা কিন্তু একটু বদলাতে থাকে। তখন তিনি মনে করেন যে বৌদ্ধ ধর্ম যদি সে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় এবং এই অহিংস ব্যাপারটা যদি প্রত্যেকের মধ্যে আসে, তবে পৃথিবী অনেক বেশি সুন্দর হবে, তার রাজ্য অনেক বেশি ফ্লারিশ করবে। তো এই উদ্দেশ্যেই কিন্তু তার মধ্যে এই যে চেঞ্জেস আসে। আসলে কিছু ঘটনা থাকে মানুষের জীবনে যেগুলো মানুষকে বদলাতে সাহায্য করে। এই কলিঙ্গ যুদ্ধ সম্রাট অশোকের ক্ষেত্রে ঠিক একই রকম দাবিদার। অজানা তথ্য 6, অশোকের গোপন স্ত্রী এবং পরিবার। শুধু দেবী নয়, অশোকের আরও একজন স্ত্রী ছিলেন। তার প্রধান রানী অশান্তিমিত্রা বৌদ্ধ ছিলেন না কিন্তু তিনি ছিলেন মূলত ব্রাহ্মণ্য রীতিতে বিশ্বাসী, অর্থাৎ হিন্দু সম্ভবত। অনেকে বলেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর অশোক এবং অশান্তিমিত্রার সম্পর্ক খারাপ হয়ে যায়। তবে আশ্চর্যের বিষয়, এই অশান্তিমিত্রাই শেষ পর্যন্ত অশোকের উত্তরাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সম্রাট অশোকের অজানা মৃত্যু।
অশোকের শেষ জীবন কিন্তু বেশ রহস্যে ভরা। অশোক অবদান এই অনুযায়ী মৃত্যুর সময় তার কাছে সাম্রাজ্যের কিছুই নাকি অবশিষ্ট ছিল না, তিনি আধ খাওয়া আম ছাড়া। তিনি নাকি বলেছিলেন সম্রাট অশোকও মৃত্যুর কাছে ভিখারি। অন্যদিকে কিছু প্রত্নতাত্ত্বিক তথ্য বলছে তিনি প্রায় 38 বছর শাসন করেছিলেন এবং মৃত্যুর আগে দক্ষিণ এশিয়া থেকে মধ্য এশিয়া পর্যন্ত সাম্রাজ্যকে ধর্মবাণীতে আচ্ছন্ন করেছিলেন। কিন্তু তার মৃত্যুর পরে মৌর্য সাম্রাজ্য দ্রুত ভেঙে পড়ে। অজানা তথ্য 8, বিদেশে বৌদ্ধ ধর্ম প্রচার করা। অশোক কিন্তু শুধু ভারতের ভেতরে নয়, বিদেশেও বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং এই ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তার প্রেরিত দূতেরা গিয়েছিলেন শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, আফগানিস্তান, এমনকি গ্রিস ও মিশরেও। এডিক্ট অফ গিরনার ও শাহবাজগারি শিলালিপি থেকে আমরা প্রমাণ পাই তার দূতেরা গ্রিক রাজা অ্যান্টিওকাস ও টলেমির দরবারেও পৌঁছেছিল। এছাড়াও বেশ কিছু তথ্য অনুযায়ী জানা যায় যে তার ছেলে মহেন্দ্র এবং তার মেয়ে সংঘমিত্রাও কিন্তু সমানভাবে বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে প্রচার করতে গিয়েছিলেন তার বাবার আদেশেই। অতএব বোঝাই যাচ্ছে যে তিনি শুধু নিজে নন, তার সন্তানদেরকেও কিন্তু বৌদ্ধ ধর্মে অনেক বেশি প্রভাবিত করেছিলেন, যার ফলে তারাও ভারতের বাইরে গিয়ে ওই সময় বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তথ্য নয়, শিলালিপির ভাষা আর সাধারণের জন্য নয়, সংস্কৃত নয়। অর্থাৎ অশোক তার ধর্মলিপি সংস্কৃতে কিন্তু খোদাই করেননি, তিনি লিখিয়েছিলেন প্রাকৃত ভাষায়, কারণ সাধারণ মানুষ যাতে তা বুঝতে পারে। সংস্কৃত ওই সময় সকলে পড়তে পারত না। পাথরের স্তম্ভে, গুহার দেয়ালে এই লিপি আজও দাঁড়িয়ে আছে। এর মধ্যে দিয়ে বোঝা যায় তিনি ধর্ম কেবল আভিজাত্যর জন্য নয়, সাধারণ মানুষের জন্য ছড়িয়ে দিতে চেয়েছিলেন। ধর্ম মহাপাত্র নামক একটা নতুন পথ সৃষ্টি করেন সম্রাট অশোক। অশোক শুধু ধর্ম প্রচার করেননি, তিনি প্রশাসনিক ক্ষেত্রেও নতুনত্ব এনেছিলেন। তিনি এক শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করেছিলেন, ধর্ম মহামাত্র, যাদের কাজ ছিল জনসাধারণের নৈতিক উন্নতি দেখা, পশু হত্যা কমানো, দুস্থদের সাহায্য করা, আধুনিক রাষ্ট্রকে এক ধরনের সমাজ কল্যাণ দপ্তরের মতো করা, খানিকটা আমাদের আধুনিক সমাজ ব্যবস্থার মতো। ওই সময় কিন্তু তিনি ভেবেছিলেন এই সব কিছু। অজানা তথ্য 11, বৌদ্ধ ধর্মগ্রন্থ সংকলন। তার শাসনকালে বৌদ্ধ সংঘে অনেক মত পার্থক্য তৈরি হয়েছিল, তাই অশোক তৃতীয় বৌদ্ধ সংঘ আয়োজন করেন যাতে গৌতম বুদ্ধের শিক্ষাকে একীভূত করা হয় এবং সংকলিত করা হয়। এখানে সিদ্ধান্ত হয় যে বৌদ্ধ ভিক্ষুরা মিশনারির মতো অন্য দেশে যাবে। তথ্য 12, অশোকের পতাকা প্রথম নয়। আজ আমরা জাতীয় পতাকায় যে অশোক চক্র দেখি, কিন্তু অশোক চক্র আসলে সূর্যের প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো। অনেক প্রত্নতাত্ত্বিক মনে করেন অশোক এটিকে শুধু ধর্মের প্রতীক নয়, রাজনৈতিক ঐক্যের প্রতীক হিসেবেও কিন্তু ব্যবহার করেছিলেন, এবং সেটাই আজকের এই অশোক চক্র, যেটা ভারতের জাতীয় পতাকায় আমরা জল জল করে দেখতে পাই। অশোকের উত্তরাধিকার। তার মৃত্যুর পরে মৌর্য সাম্রাজ্য দুর্বল হয়ে গেলেও তার রেখে যাওয়া আদর্শ কিন্তু টিকে রইল। ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, কম্বোডিয়া সব জায়গায় আজও তার ধর্মবার্তা আলো ছড়াচ্ছে সমানভাবে। ভারতীয় রাষ্ট্রচিহ্নে সারনাথের সেই সিংহস্তম্ভ আর পতাকায় অশোক চক্র, এই সব কিছুই প্রমাণ করে অশোক অর্থাৎ সম্রাট অশোক আজও আধুনিক ভারতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।